নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে রাত ঠিক ৮টা। আর বৃহস্পতিবার রাত ৮টা মানেই এনডি লাভ স্টেশনে প্রেমের আড্ডায় ভিন্ন স্বাদের প্রেমের গল্প। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবে না কে কোথা থেকে গল্পটা শুনছো। আর লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রেমের আড্ডা। এই যে তুমি বারবার বলো চলে যাই, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো যে কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে? বলো না, পারবে? আর আর এসে যদি দেখো আমার হাতে ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আমি, কোথাও যাইনি। যদি তোমার দিকে তাকিয়ে বলি এলে কেন, চাই না তোমাকে, আর চলে যাও যেখানে ছিলে, তখন তখন আমাকে কাছে না টেনে তুমি পারবে? বলো না, পারবে? নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রেমের আড্ডায় আবার আমরা হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে। আজ বৃহস্পতিবার রাত ৮টা মানেই এনডি লাভ স্টেশনে প্রেমের আড্ডা। গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রেমের আড্ডার আজকের গল্প। কলেজের গেটটা পেরোতেই একটা অচেনা পরিবেশ তিথির চোখের সামনে উন্মুক্ত হল। মানুষে মানুষে ভরা প্রাঙ্গণ, কেউ হাসছে, কেউ গেটের সামনে সেলফি তুলছে, কেউ আবার নতুন বন্ধু পেয়ে আনন্দে চিৎকার করছে। তিথি চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ব্যাগের স্ট্র্যাপ দু হাতে চেপে ধরল, এগুলো নিজের ক্লাসের দিকে। প্রথমবারের মতন এমন একটা জায়গায় এসেছে সে, যেখানে কেউ তাকে চেনে না, কেউ জানে না সে কেমন, কি পছন্দ করে, তার মনের ভেতর কি চলছিল। তিথি একজনকে জিজ্ঞেস করল, ফার্স্ট ইয়ার ইংরেজি ক্লাসটা কোন দিকে? তার কথা মতো সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকল। বাইরে রোদ বেশ ঝকমক করছে, মৃদু হাওয়া বইছে চারিদিকে। জায়গাটা অপরিচিত হলেও মন্দ লাগছিল না তার। কলকাতা তিথির কাছে নতুন শহর। কৃষ্ণনগরের মতো মফস্বল শহর ছেড়ে এত বড় শহরে মানিয়ে নেওয়া যে তার পক্ষে সহজ হবে না, সে সেটা জানে। কিন্তু তাকে মানিয়ে নিতেই হবে, কারণ নিজের পায়ে তাকে দাঁড়াতেই হবে। তার মা তার জন্য যে পরিশ্রমটা করেছে সেটার মূল্য তাকে দিতেই হবে। তিথির যখন ৩ বছর বয়স, তখন তিথির বাবা তাদের ছেড়ে চলে যায় অন্য একজনের সাথে। তিথির যদিও তখনও বোঝার বয়স হয়নি চলে যাওয়াটা কি। যেদিন প্রথম তিথির বাবা বাড়ি ফিরল না, সেদিন তিথির মা বালিশে মুখ গুঁজে কেঁদেছিল। তিথি যদিও তখন বোঝেনি, মাকে জিজ্ঞেস করেছিল শুধু, মা, তুমি কাঁদছো কেন? ধুলো গেছে রে চোখে, কিছু না। এরপর তিথির যখন 7 বছর বয়স, তখন স্কুলের শিক্ষিকা একদিন তাদেরকে মাই ফ্যামিলি বলে প্রজেক্ট করতে দিয়েছিল। ক্লাসের বাকি সবাই রঙিন কাগজে বাবা মায়ের ছবি আঠা দিয়ে লাগাচ্ছিল। তিথি কোনায় বসে বাবার জায়গাটা খালি রেখেছিল, বলেছিল, আমার বাবা তো বাইরে থাকে। ভিতরে ভিতরে তার মনে হতো সে যদি ভালো হতো তাহলে হয়তো তার বাবা তাদেরকে ছেড়ে যেতেন না। এই বয়সে তিথি তখনও জানতো না তার বাবা ছেড়ে চলে যাওয়ার কারণ তার মা তাকে জানতে দেয়নি। তাই তিথি নিজেকেই দোষী ভাবতে শুরু করেছিল বাবার চলে যাওয়ার জন্য। আর এই ভাবনা থেকেই এলো একাকিত্ব, বন্ধু না বানানোর ইচ্ছে। তিথির যখন 13 বছর বয়স,
সে একদিন মায়ের ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে ডিভোর্স সংক্রান্ত মামলার কাগজটা খুঁজে পেয়েছিল। ততদিনে তিথির বয়স হয়েছে, বুঝেছে ডিভোর্স কি। সে মাকে জিজ্ঞেস করেছিল আসল কথাটা, সত্যিটা। তার মা তার থেকে কিছু লোকাননি তখন আর। কিন্তু তিথির তখন মায়ের কথায় বিশ্বাস হয়নি, রাগ হয়েছিল। বলেছিল, মা, তুমি কি সত্যিই চেষ্টা করেছিলে বাবাকে আটকানোর, নাকি নিজের মুক্তির কথা ভেবেছিলে শুধু? তুমি তো একবারও আমার কথাটাও ভাবতে পারতে মা। মায়ের উপর রাগটা এতটাই হয়েছিল, তখন সে মাঝে মধ্যেই অবাধ্য আচরণ করা শুরু করেছিল। রেগে গিয়ে ঘরের জিনিসপত্র সে ছুঁড়ে ফেলত, না খেয়ে থাকত। পড়ার কথা বললেই রাগে অন্ধ হয়ে যেত। সে এতটাই অবাধ্য হয়েছিল যে শেষ অবধি তার মা তাকে এক ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলেন। ডাক্তার কৌশিকী রায় তার জীবনে আশীর্বাদের মতো নেমে এসেছিলেন। তার প্রত্যেকটা সেশন এত ভালো ছিল, এত মনোগ্রাহী ছিল, সে সেগুলো জীবনে ভুলবে না। ডক্টর তাকে বুঝিয়েছিলেন তার মায়ের কষ্টের কথা। সেও যদি মায়ের অবাধ্য হয় তাহলে মা একা কি করবেন? ডক্টরি কথায় মনে হয় যেন জাদু মেশানো ছিল। তিথি তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। তিথি মায়ের কাছে খোঁজ নিত মামলার ব্যাপারে। মা ভেঙে পড়লে সে মায়ের মাথা নিজের কোলে নিয়ে বসে থাকত। কিন্তু এসবের মধ্যেও তিথির মধ্যে একটা অদ্ভুত ভয় সৃষ্টি হয়, কাউকে বিশ্বাস করার ভয়। সে সহজে কাউকে বিশ্বাস করতে পারত না। স্কুলে কেউ তার বন্ধু হতে চাইলে সে তার থেকে দূরে সরে যেত। ভালোবেসে খাবার শেয়ার করতে চাইলে সে ছুটে পালাতো। তবে এসবের মধ্যে একটা ভালো দিক ছিল। তিথি বুঝতে পেরেছিল তাকে জীবনে কিছু করে দেখাতে হবে। তার মা তার জন্য যে দিনান্ত পরিশ্রম করে সেটার যোগ্য মূল্য তাকে দিতে হবে। তাই সেই রোজ পড়াশোনা করত মনোযোগ দিয়ে। ফাঁকা সময়ে গল্পের বই আর আঁকার খাতা ছিল তার সঙ্গী। খাতায় সে শুধু অন্ধকারের ছবি আঁকত। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে তিথি খুব ভালো রেজাল্ট করল। এরপর তারপর সে ঠিক করল এই মফস্বলের গণ্ডি ছেড়ে বের হবে, মহানগরকে দেখবে। সেই মতো ইংরেজি নিয়ে অ্যাপ্লাই করেছিল সে। প্রথম কাউন্সেলিংই হয়ে গেল তার। কাউন্সেলিংয়ের দিন তার মা তার সাথে এসেছিলেন। রাজাবাজারের কাছে একটা মেয়েদের হস্টেলে তার থাকার ব্যবস্থা করে তবে তিনি কৃষ্ণনগরে ফিরে গেছেন। রাজাবাজার থেকে ওদের কলেজটা পায়ে হেঁটে 15 মিনিটের মতো। এর মধ্যে ওর মা কতবার যে ওকে ফোন করেছে তার হিসেব নেই। ও শেষে রাগ করে তার মাকে ধমকে অবধি দিয়েছে, তবে গিয়ে মা ক্ষান্ত হয়েছেন। ক্লাসরুমে এসে তিথি দেখে তার আগেই অনেকে এসে উপস্থিত। ক্লাসরুমটা পুরো গমগম করছে। সে দেখে শেষের দিকে একটা বেঞ্চ ফাঁকা, কেউ সেখানে বসে নেই। সে সেই বেঞ্চে গিয়ে বসল। ব্যাগটা বেঞ্চে রেখে একটা বই বার করে মুখ গুঁজে বসে রইল। আজ প্রথম ক্লাস, তাই সবাই এসেছে মোটামুটি। কয়েক মিনিট পর একটা মেয়ে এসে তার কাছে বেঞ্চে বসল। বলল, হ্যালো, আমি নন্দিনী, তুমি? মেয়েটা হালকা হেসে হাত বাড়ায়। তিথি চমকে যায়, কিন্তু মুখে কিছু বলে না। তাকে চুপ করে থাকতে দেখে নন্দিনী একটু অবাক হয়ে যায়। জিজ্ঞেস করে, তোমার নাম কি? তিথি। এবার তিথি নিজের নাম বলতে বাধ্য হয়, কিন্তু তার মুখের ভাব বলে দেয় সে কথা বলতে উৎসাহী নয়। অভিক ছেলেটা ভদ্র, ছাপোষা গোত্রের। 5 ফুট 8 ইঞ্চি ছেলেটার মুখ গোলগাল, হাসলে আবার গালে টোল পড়ে। অভিকের সাথে তিথির পরিচয় হয়েছিল কলেজের লাইব্রেরি রুমে। কলেজে ফাঁকা পিরিয়ড থাকলেই তিথি লাইব্রেরিতে গিয়ে বই পড়ত। সেদিনও সে একটা ডেস্কে বসে ডক্টর ফস্টাসকে নিয়ে একটা বই পড়ছিল। হঠাৎ অভিক এগিয়ে এসেছিল তার দিকে। জিজ্ঞেস করেছিল, হাই, তুমি তিথি তো? নন্দিনী বলছিল তুমি নাকি কারোর সঙ্গে কথা বলো না। আমি অভিক, তোমার ক্লাসেই পড়ি। কোনো হেল্প লাগলে বলো আমায়। তিথি সাধারণভাবে মাথা নেড়েছিল শুধু, কিন্তু তিথির মধ্যে অভিক কী দেখেছিল কে জানে। সেদিনের পর থেকে সে তিথির জন্য নোটস জোগাড় করে আনত। সে কলেজে আসা অবধি তার জন্য অপেক্ষা করত বাইরে। তারপর দুজনে একসাথে কলেজে আসত। কলেজে লাইব্রেরি রুমে দুজনে একসাথে যেত।
একই ডেস্কে বসে দুজনে নোটস শেয়ার করত। অভিক বেশি কথা বলতো, তিথি শুধু তার কথা শুনে যেত আর কি। অভিক একদিন তার মায়ের হাতে রান্না করা খাবার নিয়ে এলো। তিথির খুব একটা খারাপ লাগতো না বিষয়গুলো। তিথি বুঝত অভিক চুপচাপ, নম্র, তার কোনো দাবি নেই। কলেজে খুব বেশি কেউ নেই যাকে নিরাপদ বলা যায়। অভিক সেই কম সংখ্যার মধ্যেই একজন। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে সবকিছু যেন বদলাতে থাকে। একদিন ক্লাসে তিথি মাথা ধরে বসে আছে দেখে অভিক জিজ্ঞেস করল, মাথা ব্যথা, জল খাবে? তিথি না বললেও সে বোতল নিয়ে এলো। এই ধরনের যত্ন তিথি কখনো আগে পায়নি। ভালো লেগেছিল বিষয়টা। অভিকের চোখে সেদিন সে অন্য কিছু লক্ষ্য করেছিল, কিন্তু একটা অস্বস্তি তার হয়েছিল। কেন সেটা সে বুঝতে পারেনি। মাঝে মাঝে তিথি ক্লাসে কিছু বললে অভিক মনোযোগ দিয়ে শুনত, একটু বেশি সময় তাকাতো। তিথি টের পেত বন্ধুত্বের ভেতর অন্য কিছু বাসা বাঁধছে। একদিন গ্রুপ অ্যাসাইনমেন্টে অভিক বলল, তিথি, তুমি চাইলে আমরা একসঙ্গে অ্যাসাইনমেন্টটা করতে পারি। না না, আমি অন্য গ্রুপে বেশ ভালোই আছি, তুমি অন্য কাউকে নাও। অভিক একটু থমকে গিয়েছিল, তবুও জোর করেনি। কিন্তু দুদিন আগে যেটা ঘটল সেটা তিথি স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কলেজ শেষ হতেই বেশ জোরে বৃষ্টি নেমেছিল সেদিন। তিথি দৌড়ে গিয়ে একটা শেডের নিচে দাঁড়িয়েছিল। অভিক দৌড়ে এসে তার ছাতাটা খুলে ধরল মাথার উপরে। এসো এসো, দুজনেই যাই, ভিজে যাব। দরকার নেই, আমি চলে যাব, বৃষ্টিটা একটু থামুক। আরে তুমি ভিজে গেলে আমার খারাপ লাগবে, এইটুকু তো করতেই পারি। চলো চলো, তাই না? এই বাক্যটা তিথির মনে প্রথমবার সতর্ক ঘণ্টা বাজালো। বন্ধুত্বের সুরই বদলে গেছে। অভিকের চোখ অন্য কথা বলছিল। ও ও কিসের জন্য এসব করছে? শুধু বন্ধু বলে, নাকি নাকি অন্য কোনো অভিসন্ধি আছে ওর? সন্দেহের রোগটা একবার ফেরত এলো তিথির। দুধাপ সরে বলল, অভিক, তুমি চলে যাও, আমি একাই যাব। অভিক অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে গিয়েছিল। সেদিন হস্টেলে ফিরে অনেক ভেবেছিল তিথি। এই এই অভিকও যদি বাবার মতন হয়, ও যদি আমাকে ঠকায়, ওর মনে অন্য কোনো অভিসন্ধি নেই তো? সারা রাত ঘুম আসেনি তিথির। অনেক ভাবার পর ও একটা সিদ্ধান্ত নিয়েছিল শেষ পর্যন্ত। আজ লাইব্রেরিতে দুজনে দেখা হলো। তুমি আমায় এড়িয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, এড়িয়ে যাচ্ছি, কারণ তোমার আচরণ বদলাচ্ছে। আমি আমি তোমাকে পছন্দ করি তিথি। দেখো, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই ভালোবাসি। আমরা বন্ধু থাকলেই বোধহয় ভালো হয়, আর তার চেয়ে বেশি কিছু হলে আমি দূরে সরে যাব। বেশ, আমি চেষ্টা করব দূরে থাকার। শুধু শুধু একটা বন্ধু হারাতে চাই না তিথি। না না, বন্ধুত্ব থাকবে, যদি তুমি সেটা সেই জায়গায় রাখো। অভিক মাথা নেড়ে সম্মতি দিল। তিথি জানে এটাই ঠিক কাজ। না, কোনো সম্পর্ক আমি আর জীবনে চাই না। সম্পর্ক মানে বিশ্বাস, আর সেই বিশ্বাস একদিন ঠিক ভাঙবেই। মায়ের মতন এত কষ্ট আমি জীবনে নিতে পারবো না। তার থেকে আমি একাই ভালো আছি। তার জন্য যদি অভিকের বন্ধুত্বও নষ্ট হয়ে যায়, তাতেও আমার কোনো আফসোস নেই। দেখতে দেখতে মাঝে 1 মাস কেটে গেছে। অভিক কথা বলতে চাইলেও তাকে ইগনোর করেছে তিথি। সে এখন কলেজ যায় আর আসে। মাঝের সময়টুকু শুধু সে পড়াশোনায় ব্যস্ত রাখে নিজেকে। সবকিছুই মোটামুটি স্বাভাবিক চলছিল তিথির জীবনে। হঠাৎ করেই একটা খবর আসে। সেদিন তিথি বেঞ্চে বসেছিল একা একা। তাদেরই এক সহপাঠী খবরটা নিয়ে এলো হাঁপাতে হাঁপাতে। মহুয়া ম্যাম ট্রান্সফার হয়ে গেছেন, এক নতুন প্রফেসর এসেছেন আমাদের কলেজে। সেদিন ইংরেজি ক্লাসটা শুরু হলো দুপুর 12টার দিকে। রোদটা বড্ড তীব্র, কিন্তু ক্লাসরুমের ঘন পর্দা আলো খানিকটা থামিয়ে রেখেছে। জানলার পাশে একটা সিলিং ফ্যান ঘুরছে বনবন করে। ছাত্রছাত্রীরা
আলাপ করছে, কেউ মোবাইল দেখছে। তিথি মাথা নিচু করে বই খুলে রেখেছে, যদিও তার চোখ তখনও স্থির হয়নি কোনোটাতেই। হঠাৎ দরজা ঠেলে তিনি ঢুকলেন। প্রফেসর সৌমেন্দু সেন, বয়স 30-এর ঘরে, পরনে সাদা লিনেন শার্ট, হাত কনুই পর্যন্ত গোটানো, চোখে গোল ফ্রেমের চশমা। বেশ আধুনিক, অথচ এক ধরনের পুরনো দিনের সৌন্দর্য আছে ওতে। চুল একটু এলোমেলো, যেন তারা নেই কারো জন্য, কিন্তু আবার একটা অদ্ভুত শৃঙ্খলা আছে হাঁটায়। তিনি ক্লাসে ঢুকে প্রথমে কিছু বলেন না। চকের টুকরোটা তুলে নিয়ে ব্ল্যাকবোর্ডে লিখলেন, টু লাভ ইজ টু রেজিস্ট। ক্লাস জুড়ে তখন থমথমে নিস্তব্ধতা। সৌমেন্দু সেন পড়াতে শুরু করেন। তার গুরুগম্ভীর গলার স্বরে নিজেকে মোহগ্রস্ত মনে হয় তিথির। তিনি কেবল ইংরেজি সাহিত্য পড়ান না, তিনি যেন ক্লাসরুমের পরিবেশটাই বদলে দেন। তার ক্লাসের ভঙ্গি মন্ত্রমুগ্ধের মতো। তিনি যখন আবৃত্তি করেন, প্রতিটি শব্দ যেন প্রাণ পায়। তিনি জন ড্যানের কবিতা নিয়ে শুরু করলেন আজ, কিন্তু শেষ করলেন এক বিপ্লবী দর্শনে। কবিতা কেবল শব্দগুচ্ছ নয়, কবিতা হলো লড়াই করে ছিনিয়ে নেওয়ার তাগিদ। একটা জ্বলন্ত আগুন হলো কবিতা। আর এই সমাজকে বদলাতে হলে আমাদের প্রত্যেককে কবিতাকে হাতিয়ার করতে হবে। নিজের চিন্তাভাবনার জগতে বিদ্রোহ আনতে হবে। তার কথা বলার ভঙ্গি, বিষয়বস্তুর গভীরতা সবকিছুই তিথিকে গভীরভাবে টানে। তার বিপ্লবী চেতনা আর কবিতার প্রতি ভালোবাসা তিথির মনে এক নতুন স্বপ্নের জন্ম দেয়। তিথি উপলব্ধি করে এই মানুষটির জ্ঞান এবং প্রজ্ঞা তাকে অনুপ্রাণিত করে চলেছে। তার প্রতি শুধু শ্রদ্ধা জাগে না, একটা গভীর টান অনুভব করে সে। ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রুলস, ইটস আ রিফিউজ। এই রিফিউজ, এই আশ্রয় হয়তো তিথি অবচেতনেই খুঁজছিল বহুদিন। সৌমেন্দু অনেকের মতো জোরে কথা বলেন না, তার আত্মবিশ্বাসও নিঃশব্দ। তিথির কাছে এরকম মানুষ নতুন। ছেলেবেলার ভেঙে যাওয়া সংসার, বাবার চলে যাওয়া, মামলার দৌড়ঝাঁপ, এসবের মাঝে এসে কখনো শান্ত পরিপক্ক এক পুরুষের পাশে দাঁড়ানোর অভ্যাসটা পায়নি। সৌমেন্দু পড়াতে পড়াতে মাঝে মাঝে ক্লাসে ছোট ছোট ব্যক্তিগত উদাহরণ দেন। কোনো কবিতা তার জীবনের কঠিন সময় কিভাবে তাকে বাঁচিয়েছে, অথবা কোনো ছাত্রছাত্রীর সমস্যাকে তিনি কিভাবে ধীরে ধীরে উন্মুক্ত করেছেন। তিথি অনুভব করে এই মানুষটা অন্যরকম। কথা বললে মনে হয় বুকের ভেতর জমাট বাঁধা এক বরফ গলে যাচ্ছে। শুরুটা অবশ্যই ছিল খুব সাধারণ। অ্যাসাইনমেন্ট নিয়ে সন্দেহ, কবিতার লাইন বুঝতে অসুবিধা, এসব নিয়ে তিথি ক্লাসের পর দু একবার দাঁড়িয়েছিল। সেই কথাবার্তা থেকেই ধীরে ধীরে গড়ালো আরও অনেক কিছু। সৌমেন্দু কখনোই সীমা ছাড়াননি, তবু এক ধরনের বিপজ্জনক সখ্য তৈরি হচ্ছিল তাদের মধ্যে। তিথি প্রথমে বিশ্বাসই করতে পারেনি তার মতো মেয়ের সঙ্গে কেউ এমন মন দিয়ে কথা বলতে পারে। স্যারের দৃষ্টিতে তিথি শুধু একজন ছাত্রী ছিল না, বরং একজন মানুষ যার অনুভূতি আছে, যার ক্ষত আছে। প্রথমে শুধু কলেজে ক্লাসের পরে কথা হতো, কিন্তু তারপর ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো। কোন ছিলাই তিথি প্রথম মেসেজটা করেছিল। তারপর শুরু হলো কথা। এ কথা সে কথা থেকে কথার পাহাড়, কথার সমুদ্র, দিন রাত কথা। তিথি তাকে সব বলতে শুরু করেছিল। তার ছোটবেলার কথা, বাবা চলে যাওয়ার কথা, মায়ের কষ্টের কথা। স্যার সব শুনতেন, বোঝাতেন জীবন সহজ নয়। জীবনে এরকম মোড় আসে যাতে বাধ্য হয় মানুষ অনেক কাজ করতে। স্যার প্রথম তাকে তার বাবার দিকটা ভাবতে বলেছিলেন। তিথি অবাক হয়েছিল সে কথা, প্রতিবাদ করেছিল সে, কিন্তু স্যারের যুক্তির কাছে হার মেনেছিল। তাদের কথা কখনোই স্বীকারোক্তির বাঁধ ভাঙেনি, কিন্তু শব্দের ফাঁকে, নীরবতার ভেতর, চোখের ভঙ্গিতে একটা গভীর টান ছিল। তিথি লক্ষ্য করত স্যার তার দিকে তাকালে যেন একটু থমকে যান, বা কোনো ব্যস্ত দিনের শেষে তাকে দেখলে মুখে ক্লান্তির বদলে অদ্ভুত একটা শান্তির হাসি ফুটে ওঠে তার। তিথির নিজের মনও ধীরে ধীরে জড়িয়ে পড়ছিল। সেইটাকে থামাতে চেয়েছিল, কিন্তু
বুঝতে পারছিল এই টান অবিনশ্বর। সৌমেন্দু জানতেন সম্পর্কটা ঝুঁকির, কিন্তু তিথির তীক্ষ্ণ আহত দৃঢ় মাথা চোখ তাকে দুর্বল করে তুলত। একদিন ক্লাসের শেষে তিথি বলেছিল, স্যার, আপনি কেন এত কাছে চলে আসছেন? জানি না কেন, সত্যি এর উত্তর আমার কাছে নেই। সৌমেন্দু আর তিথি কোনোদিন হাত ধরেনি, কোনোদিন স্বীকারও করেনি তারা প্রেমে পড়েছে। তবু পারস্পরিক এক ধরনের আবেগ ছিল, যা থেকে তারা দুজনেই নিজেকে সরাতে পারছিল না। এই গভীর টান, এই অমোঘ আকর্ষণ যেন বিষবৃক্ষের মতন শেকড় কেড়েছিল দুজনের মধ্যে। দিনটা ছিল সোমবার, সাধারণ একটা সকাল। ক্লাস তখনও শুরু হয়নি। ক্যাম্পাসে হালকা শীতের বাতাস। তিথি কলেজে ঢুকতেই দেখে গেটের পাশে দাঁড়িয়ে আছেন এক ভদ্র মহিলা। গাঢ় নীল শাড়ি, চোখে ক্লান্তি। দেখে মনে হয় অনেকদিন ঘুম হয়নি তার। তিনি তিথিকে দেখেই এগিয়ে এলেন। তুমি তিথি? তিথি থমকে গেল। মহিলার গলায় কোনো হুমকি নেই, কিন্তু এক অদৃশ্য ভার আছে। ঋণ, বেদনা, ক্লান্তি, দৃঢ়তা সব মিলিয়ে যে স্বর তৈরি হয়, সেই রকম একটা স্বর তার গলায়। আমি সৌমেন্দুর স্ত্রী। তিথির মনে হলো গোটা পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেছে সেই মুহূর্তে। বুকের ভেতরটা হঠাৎ করেই কেমন যেন ফাঁকা হয়ে গেল। সে মাথা নাড়ল। আমার সঙ্গে একটু বসবে? কলেজে বাগানের একটা বেঞ্চে দুজনে বসল। চারপাশে ছাত্রছাত্রীর ভিড়, তবু ওই বেঞ্চটা যেন এক নিঃসঙ্গ দ্বীপ। সৌমেন্দু কাল আমায় বলেছে ও তোমাকে বিয়ে করতে চায়। আমাদের সঙ্গে ও নাকি আর থাকতে চায় না। ওকে ফাইন, তুমি যদি চাও তাহলে আমরা সরে যেতেই পারি ওর জীবন থেকে। বলো তুমি কি চাও? মহিলা ব্যাগ থেকে ফোনটা বার করলেন। দুটো ছবি খুলে তিথির সামনে ধরলেন। একটা ছেলে, মাথায় ঝাঁকড়া চুল, চোখে নিষ্পাপ হাসি। আরেকটি মেয়ে, স্কুলের ইউনিফর্ম পরে বাবার গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে। এই যে ছবিতে দুটি বাচ্চাকে দেখছো, এরা আমার সন্তান। ওরা ওদের বাবাকে খুব ভালোবাসে। আর আমি এটাও জানি যে সৌমেন্দুর মন খুব নরম। ও আসলে মানুষকে খুব তাড়াতাড়ি গুরুত্ব দিয়ে ফেলে। আমি জানি ও তোমাকে ভালোবাসে। দেখো, আমি কিন্তু তোমার কাছে কাঁদতেও আসিনি, অনুরোধ করতেও আসিনি। শুধু দেখাতে এসেছি ওর জীবনে তোমার বাইরে আরও 3 জন আছে। কলেজে কিন্তু জানি না যে তুমি কে। জানলে কি হবে? তিথির যেন শ্বাস আটকাতে লাগলো। সে ছবির দিকে তাকিয়ে থাকল। মেয়েটির চোখে বাবার প্রতি গর্ব, যে গর্ব শুধু নিরাপত্তার অনুভূতি থেকে আসে। তিথির বুকের ভেতর হঠাৎ টনটনে ব্যথা উঠল, অপরাধ বোধের মতো, আবার নিজের জীবনের পুরনো শূন্যতার মতো। তিথি, আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। আসলে তোমার বয়সটা কম তো। তোমার মন স্নেহ চায়, তুমি চাও তোমার পাশে কেউ থাকুক। কিন্তু তুমিও তো জানো যে এইভাবে কোনো বাড়ি ভাঙতে নেই। যদি এইভাবে কোনো বাড়ি ভাঙে, তবে শুধু কিন্তু বাড়িটা ভাঙে না, ভেঙে যায় সে বাড়ির মধ্যে থাকা সব থেকে ছোটদের জগৎটা। আমি আমি বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ জানি, জানলেও মন বাদ মানি না। দেখো, এবার তুমি যা ভালো বোঝো। ভদ্রমহিলা উঠে যান সেখান থেকে। তিথি নির্বাক হয়ে বসে থাকে সেই বেঞ্চে, ঘন্টার পর ঘন্টা। সারা রাত ঘুমোতে পারেনি তিথি। মেয়েটার মুখটা বারবার মনে পড়েছে তার। মেয়েটার মুখের সাথে আমার মুখেরও কেমন যেন মিল আছে। মিল আছে নাকি নাকি এটা আমি মনে মনে ভাবছি। আচ্ছা, স্যার যদি আমার জন্য ওদের ছেড়ে দেয়, তাহলে মেয়েটাও আমার মতন ভেঙে যাবে। আর ও ছোটবেলা, সেটাও তো টুকরো টুকরো হয়ে যাবে। ইস, ভগবান, এত বড় ভুল আমি করলাম কি করে?
আর একটা তিথি তৈরি হতে আমি দিতে পারি না। না না না, কোনো মতেই না। পর মুহূর্তেই তিথির সৌমেন্দুর মুখটা মনে পড়ল। কি সুন্দর সেই মুখটা, ওই মুখ আমি ভুলবো কি করে? ওর মনের ভেতর একটা দৈত্যদ্বয় খেলা করছিল যেন। তার একবার দরজা খুলছিল, একবার বন্ধ করছিল। পরের দিন সন্ধ্যায় স্যার ক্লাস থেকে বেরিয়ে তাকে দেখে হাঁটতে হাঁটতে বললেন, তিথি, আজ তোমাকে খুঁজছিলাম, একটা কথা বলতে চেয়েছিলাম। স্যার, আর না, এর বেশি নয় আর। কি হয়েছে? আপনার দুটো বাচ্চা আছে। একদিন আমি নিজে বাবা চলে যাওয়ার যন্ত্রণা অনুভব করেছি, আর সেই আমি আবার আর দুজন শিশুর থেকে তার বাবাকে কেড়ে নিতে পারবো না। তাদের ভবিষ্যৎ আমার মতন করে দিতে পারবো না। কিন্তু আমি তোমায়... না স্যার, না, সেটা হয় না। একজন শিশুর কাছে তার বাবা একটাই, আর কোনো পৃথিবী তার বিকল্প দিতে পারে না। আপনার আর আমার গল্পটা না হয় তোলা থাক অন্য কোনো জন্মের জন্য। আপনি ফিরে যান, আপনি ফিরে যান আপনার সন্তানদের কাছে। তিথি আর ফিরে তাকায় না সেদিকে। সে চুপচাপ ফিরে আসে হস্টেলে। সে ঠিক করে কদিন কৃষ্ণনগরে গিয়ে ঘুরে আসবে মায়ের কাছে। ঈশ্বরের কি অদ্ভুত খেলা! আমাকে দিয়ে কোন পরীক্ষা ঈশ্বর করাচ্ছিলেন? বাড়ি ফিরে সে দেখে মা তার জন্যই অপেক্ষা করছিলেন। তার জন্য খাবার বানিয়ে রেখেছিলেন তার মা। তিথি বলল, মা জানো, একজন আমাকে বলেছিলেন মানুষ মাত্রই ভুল হয়, আর তাকে যদি আমরা ক্ষমা করতে পারি তবেই আমরা জীবনে এগোতে পারবো। মা, তুমি না বাবাকে ক্ষমা করে দাও, বুঝলে? দেখবে সব দুঃখ চলে গেছে। আমি তো আছি তোমার কাছে। আর কি চাই বলো তোমার? তাকে তো আমি কবেই ক্ষমা করে দিতাম, কিন্তু তার জন্য যে তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল সেটা তো আমি ভুলতে পারি না কিছুতেই। আমি ঠিক আছি মা, আমি খুব ভালো আছি। মায়ের কোলে মাথা রেখেছিল তিথি। নিজের ঘরে ফিরে এসে সে ডুকরে ডুকরে কেঁদেছিল। স্যারের সাথে এত কথা হতো, এখনো আর ভালো লাগে না। কষ্ট হয় সেগুলো ভাবলে। কেমন জানি একা লাগে তার। বাড়িতে কয়েকদিন ছুটি কাটিয়ে আবার কলকাতা ফিরে এলো তিথি। কলেজে গিয়ে সে জানতে পারল সৌমেন্দু স্যারকে ডেপুটেশনে অন্য কলেজে পাঠানো হয়েছে। তিনি নিজেই নাকি যাওয়ার জন্য তোড়জোড় করেছিলেন। স্যার চলে গেছেন শুনে এক মুহূর্তের জন্য যেন বুকের ভিতরটা ভেঙে গেছিল তিথি। কিন্তু সে নিজেকে ঠিক করে নিয়েছিল। সে জানে এইসব সম্পর্ক, ভালোবাসা তার জন্য নয়। এইসব ভাবতে ভাবতে সে এগোচ্ছিল কলেজের বাগানের মধ্যে দিয়ে। হঠাৎ কোথা থেকে অভিক ছুটে এসেছিল তার কাছে। কি খবর? এই কদিন ছিলে কোথায়? কলেজ আসুনি, কিছু আসুনি, কোথায় ছিলে? বাড়ি গিয়েছিলাম, মা তো একা ছিল। আরে মা তোমার জন্য তিলের খাজা বানিয়েছিল, তোমায় দেবো ভাবছিলাম। তুমি তো আসছিলে না, তাই আর দেওয়া হয়নি। তাই? কই দাও দেখি তিলের খাজাটা।